এই পর্বে আমরা ডিসকাস করব নিউটনস ল অফ মোশন নিয়ে। এটা আমাদের এন্টায়ার 11-এর ফিজিক্স, বলতে পারো যে পুরো 11-12-এর ফিজিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই নিউটনস ল অফ মোশনে আমরা ফোর্স নিয়ে আলোচনা করব। ফোর্স যদি আমরা খুব প্রাইমারি ডেফিনেশন দেওয়া হয়, ফোর্স হচ্ছে এক ধরনের কজ বা কারণ। তার জন্য কিছু এফেক্ট দেখা যায়। এফেক্ট কি? প্রথম এফেক্ট হচ্ছে চেঞ্জ ইন দ্য স্টেট অফ মোশন। আমরা মোশন সম্পর্কে বিভিন্ন পড়াশোনা করেছি, সেই বিদ্যাকে বলা হয় কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান, যেখানে আমরা অবস্থানের পরিবর্তনের জন্য স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন, সেইগুলো নিয়ে চর্চা করেছি। এবার এই কাইনেমেটিক্স বা এই কাইনেমেটিক্স এই মোশনের কারণ কি, মোশনের কারণ সম্পর্কে আমরা পড়ব। সুতরাং তাকে বলা, সেই কারণ হচ্ছে ফোর্স, এবং এই কারণ সম্পর্কে পড়াকে বা ফোর্স সম্পর্কে পড়াশোনাকে বলা হয় ডাইনামিক্স বা গতিবিদ্যা। এবার ফোর্সের জন্য কি কি হয়? একটা হচ্ছে চেঞ্জ ইন দ্য স্টেট অফ মোশন। কী কী চেঞ্জ হতে পারে? স্পিড চেঞ্জ হতে পারে, দ্রুতি পরিবর্তন হতে পারে, অথবা ডিরেকশন অফ মোশন চেঞ্জ হতে পারে, অথবা স্পিড এবং ডিরেকশন উভয় চেঞ্জ হতে পারে, বোথ স্পিড অ্যান্ড ডিরেকশন চেঞ্জ হতে পারে। তোমরা এভাবে দেখতে পারো যে তোমরা নিউটনের দ্বিতীয় ল নিশ্চয়ই মনে আছে তোমাদের, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। আচ্ছা, অ্যাক্সিলারেশন থাকার ফলে ভেলোসিটি চেঞ্জ হবে। ভেলোসিটি চেঞ্জের অর্থ কী? আইদার ভেলোসিটির ম্যাগনিটিউড, দ্যাট ইজ স্পিড চেঞ্জ হবে, অথবা ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হবে, অথবা উভয় চেঞ্জ হতে পারে। তাহলে স্টেট অফ মোশনে 3 রকম চেঞ্জ পসিবল। এছাড়া ফোর্সের জন্য আর কি হয়? ডিফর্মেশন হতে পারে, অর্থাৎ কোনো বস্তুর শেপ চেঞ্জ হতে পারে। এটা আমরা সলিডের প্রপার্টিতে পড়ব। কী কী শেপ চেঞ্জ হতে পারে? লেংথ চেঞ্জ হতে পারে, তার এরিয়া, ক্রস সেকশনের এরিয়া চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে, অথবা তার ওভারঅল শেপ চেঞ্জ হতে পারে আন্ডার দ্য এফেক্ট অফ ফোর্স। এবার ইউনিভার্সের সমস্ত ফোর্সকে 4টে ফান্ডামেন্টাল ফোর্সে ভাগ করা যায়। তাহলে আমরা অনেকগুলো ফোর্সের ক্যাটাগরাইজেশন করব। প্রথম যেটা একদম মৌলিক ক্যাটাগরাইজেশন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল। সমস্ত ফোর্সকে 4টে মৌলিক বিভাগে ভাগ করা যায়। প্রথম হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। এই নিয়ে একটা এন্টায়ার চ্যাপ্টার রয়েছে। আমরা জানি নিউটনের ল অফ গ্র্যাভিটি কি বলছে, Fg ইকুয়ালস টু ক্যাপিটাল জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইন্টু দুটো মাসের গুণফল ডিভাইডেড বাই তাদের দূরত্বের স্কোয়ার। তাহলে দুটো মাস যদি m1 m2 এইভাবে থাকে এবং তাদের মধ্যেকার দূরত্ব যদি r হয়, তাহলে এই সূত্র অনুযায়ী m1 m2 লিখেছি, ক্যাপিটাল M স্মল m এইভাবে লিখি। তাহলে এই একটি বস্তু অন্য বস্তুকে কী করবে? আকর্ষণ করবে। ক্যাপিটাল M স্মল এমকে নিচের দিকে আকর্ষণ করবে, স্মল m ক্যাপিটাল এমকে নিচের দিকে আকর্ষণ করবে। এই গ্র্যাভিটেশনাল ফোর্স লং রেঞ্জ হতে পারে। লং রেঞ্জ বলতে অ্যাস্ট্রোনমিক্যাল রেঞ্জে কাজ করতে পারে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফোর্সকে বলা হয় ফিল্ড ফোর্স। ফিল্ড ফোর্স কথার অর্থ কী, এটা আমরা পরে দেখছি। এই ফোর্স হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, সবসময় অ্যাট্রাকটিভ, রিপালসিভ হতে পারে না। ইনভার্স স্কোয়ার ল ফলো করে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে। দেন মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট হয়। এই ফোর্স দেখতেই পাচ্ছ, ক্যাপিটাল M স্মল m আর স্মল r, এই তিনটের ভ্যালু মিডিয়ামের ওপর ডিপেন্ডেন্ট থাকে না। এবং গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, তার ভ্যালু এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এর ভ্যালু মিডিয়ামের ওপর ডিপেন্ডেন্ট হয় না। এর ভ্যালু কত হয়? 6.67 ইন্টু 10⁻11। ইউনিট কি? ফোর্সের ইউনিট নিউটন। আর স্কোয়ার তার সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই দুটো মাস ভাগ হয়ে গেল, তাহলে কিলোগ্রাম স্কোয়ার, ডিভাইডেড বাই কিলোগ্রাম স্কোয়ার। ঠিক আছে। দেন আরেক ধরনের ফোর্স, এটা তোমরা 12-এ পড়বে, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়বো, ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স পড়বো। এছাড়া ইলেকট্রোডাইনামিক এবং ম্যাগনেটোডাইনামিক ফোর্স হতে পারে, অর্থাৎ ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু সময়ের সঙ্গে পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, এই ফোর্সগুলো কী জন্য তৈরি হয়? ডিউ টু চার্জেস অথবা ম্যাগনেটিক পোলসের জন্য তৈরি হতে পারে। এই ফোর্স অ্যাট্রাকটিভ হতে পারে, দুটো অপোজিট চার্জ একে অন্যকে অ্যাট্রাক্ট করে, দুটো অপোজিট পোল, নর্থ পোল সাউথ পোল একে অন্যকে অ্যাট্রাক্ট করে। অথবা রিপালসিভ হতে পারে, বিকর্ষণ হতে পারে, দুটো সিমিলার চার্জ বা সিমিলার পোল একে অন্যকে বিকর্ষণ করবে।
এই ফোর্স মিডিয়াম ডিপেন্ডেন্ট। তোমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই কুলম্বের ল পড়েছো। এফ ইলেকট্রো মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দ্যাট ইজ কে কুলম্বস কনস্ট্যান্ট ইন্টু দুটো চার্জের গুণফল ডিভাইডেড বাই দুটো চার্জের দূরত্বের স্কোয়ার। ঠিক আছে, দুটো চার্জ যদি Q1 Q2 এইভাবে থাকে, তাদের মধ্যে দূরত্ব যদি আর হয়, তাহলে এই সূত্র অনুযায়ী তাদের মধ্যে ফোর্স কাজ করে। একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। Q1 Q2 সিমিলার হলে বিকর্ষণ করবে, Q1 Q2 যদি দুটো অপোজিট চার্জেসের হয়, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে তারা একে অন্যকে আকর্ষণ করবে। এবার এই কে কুলম্বস কনস্ট্যান্ট, তার ভ্যালু ফ্রি স্পেস বা ভ্যাকুয়ামের জন্য আমরা পড়েছি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্বস কনস্ট্যান্ট, এরকম হয়। এটা হচ্ছে ভ্যাকুয়ামের জন্য। অন্য মিডিয়ামের জন্য এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ মিডিয়াম ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর ডিপেন্ড করে। এই ফোর্সটা লং রেঞ্জ হতে পারে, অর্থাৎ 1 মিটার 100 মিটার যে কোনো দূরত্বের জন্য কাজ করতে পারে। যদি হিউজ অ্যামাউন্টের চার্জ হয়, তাহলে দূরত্ব বাড়লে ফোর্সের ভ্যালু কমবে, কিন্তু যথেষ্ট পরিমাণ চার্জ, ম্যাসিভ অ্যামাউন্টের চার্জ যদি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে স্ট্যাটিক বা অন্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করতে পারে। শর্ট রেঞ্জে হতে পারে, অর্থাৎ মলিকিউলার লেভেলেও আমরা দেখব, মলিকিউলার লেভেলেও এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কার্যকরী হয়। তোমরা জানো যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কক্ষপথে ঘুরে বেড়ায়, তাদের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে। ফিল্ড ফোর্স কাকে বলে, কন্ট্যাক্ট ফোর্স কাকে বলে, আমরা পরে দেখছি। এর এক্সাম্পল কি, এগুলো তো 12-এর চ্যাপ্টারে রয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। এছাড়া এই 11-এর চ্যাপ্টারে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা আর যা ফোর্স আমরা পড়ি, টেনশন, নর্মাল রিয়াকশান, স্প্রিং ফোর্স, ফ্রিকশন ফোর্স, ভিসকোসিটি, বুয়েন্সি, এয়ার রেজিস্ট্যান্স, সমস্ত কিছু কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে পড়ে। কেন এই সমস্ত ফোর্সগুলো ইলেকট্রোম্যাগনেটিক, এই সম্পর্কেও আমরা এরপরে আলোচনা করব। এরপর আসা যাক, আর কি ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে। দুরকম নিউক্লিয়ার ফোর্স হয়, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। এই দুটো নিউক্লিয়ার রেঞ্জে কাজ করে। নিউক্লিয়ার রেঞ্জ কি, নিউক্লিয়াসের রেডিয়াস অলমোস্ট 10⁻⁻15 মিটার, এই রেঞ্জের মধ্যে, এত কম রেঞ্জের মধ্যে কাজ করে। একে এই 10⁻15 মিটারকে, এটাকে 1 ফেমাটোমিটার বলা হয়, ফেমাটোমিটার, অথবা একেই বলা হয় 1 ফার্মি। ঠিক আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে এত কম, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যেই এই দুই ফোর্সের কার্যকলাপ আবদ্ধ থাকে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তোমরা জানো, এটা শর্ট রেঞ্জ, কারণ নিউক্লিয়ার রেঞ্জ, এটাকে আলট্রা শর্ট রেঞ্জ বলতে পারো, একদম নিউক্লিয়ার ক্ষেত্রের মধ্যে এটা কাজ করে। ফিল্ড ফোর্স কেন আমরা বলবো পরে। বাইন্ডিং ফোর্স, অর্থাৎ এই ফোর্সটা কোথায়, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কী করে, দুটো প্রোটনের মধ্যে পজিটিভ চার্জ রয়েছে, 1.6 × 10⁻⁹ কুলম্ব, দুটোই পজিটিভ, তাহলে রিপেল করার কথা একে অন্যকে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে একাধিক প্রোটন একসঙ্গে থাকতে পারে। একইভাবে নিউট্রন যা চার্জহীন হয়, সেটাও থাকতে পারে। প্রোটন নিউট্রনের মধ্যে কোন চার্জ কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো কাজ করছেই, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখার জন্য কোন ফোর্স দায়ী, সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাদের মধ্যে কাজ করে, দুটো প্রোটনের মধ্যে কাজ করতে পারে, দুটো প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করতে পারে, দুটো নিউট্রনের মধ্যে কাজ করতে পারে। দেন এই ফোর্সটা সবসময় বুঝতে পারছো অ্যাট্রাকটিভ ফোর্স হবে, মিডিয়ামের ওপর ডিপেন্ডেন্ট হবে না। তাহলে এখানে লিখে দেওয়া যাক, মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট হবে। এবং ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ, প্রোটনের মধ্যে যা ফোর্স, শুধুমাত্র যদি আমি স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের আলোচনা করি, তাহলে প্রোটনের মধ্যে ফোর্স ইকুয়ালস টু প্রোটন এবং নিউট্রনের মধ্যে ফোর্স ইকুয়ালস টু প্রোটন এবং নিউট্রন, দুটো নিউট্রনের মধ্যেকার ফোর্স হবে। এটা কেবলমাত্র স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য আমরা আলোচনা করলাম, অর্থাৎ দুটো প্রোটনের মধ্যে যা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, একটা প্রোটন, একটা পজিটিভলি চার্জ প্রোটন, এবং নিউট্রনের মধ্যেও সেম ফোর্স হবে। সিমিলারলি দুটো নিউট্রনের মধ্যেও সেম ফোর্স কাজ করবে, সেম স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। এরপর আসা যাক উইক নিউক্লিয়ার ফোর্স। এটাও একটা নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ নিউক্লিয়ার ডিস্টেন্সের মধ্যে, অর্থাৎ 10⁻⁻15 মিটার এই রেঞ্জের মধ্যে কাজ করবে। সুতরাং এটাও একটা শর্ট রেঞ্জ বা আলট্রা শর্ট রেঞ্জ। ফিল্ড ফোর্স কেন আমরা দেখব, এবং এই ফোর্স কোন সময় কাজ করে, আমাদের বইতে এক লাইনেই লেখা থাকে যে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এমিশনের সময় কাজ করে। এটাকে আরও ভালোভাবে বলতে গেলে বিটা প্লাস এবং বিটা মাইনাস এমিশন, বা বিটা প্লাস বিটা মাইনাস ডিকের সময় এই ফোর্স কাজ করে। কেমন করে, সেটা আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব।
এবার আমরা বারবার বলেছি ফিল্ড ফোর্স এবং কন্ট্যাক্ট ফোর্স। আমরা দেখেছি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে ফিল্ড ফোর্স, দেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে আমি বলেছি যে ফিল্ড ফোর্স হতে পারে, কন্ট্যাক্ট ফোর্স হতে পারে। এগুলো কী জিনিস? তাহলে তাহলে ফোর্স দুইভাবে হতে পারে, দুটো বস্তুর মধ্যে কন্ট্যাক্ট থাকতে পারে। ফোর্স এই M1 এবং M2 এর মধ্যে ধরা যাক ফোর্স প্রযুক্ত হচ্ছে, একটি বস্তু অন্য বস্তুকে কোনো ফোর্স প্রয়োগ করছে একে অন্যের ওপরে। এই দুটি বস্তু একে অন্যের কন্ট্যাক্টে থাকতে পারে অথবা দুটো কন্ট্যাক্ট ছাড়াও থাকতে পারে। কন্ট্যাক্ট ফোর্স হলো যখন কন্ট্যাক্ট ইজ নেসেসারি, ঠিক আছে, যখন কন্ট্যাক্ট থাকতেই হবে তার জন্য এই ফোর্স অ্যাপ্লিকেবল হবে। যেমন টেনশান, আমরা যে সমস্ত বেশিরভাগ ফোর্স যা কিছু এই চ্যাপ্টারে এবং এর পরের চ্যাপ্টারগুলোতে 11-এর চ্যাপ্টারগুলোতে পড়বো, টেনশান, স্প্রিং ফোর্স, নর্মাল রিয়াকশান, ফ্রিকশান বলতে সলিড ফ্রিকশান, দেন লিকুইড ফ্রিকশানকে বলা হয় ফ্লুইড ফ্রিকশানকে বলা হয় ভিসকসিটি, এয়ার ফ্রিকশানকে বলা হয় এয়ার ড্র্যাগ বা এয়ার রেজিস্ট্যান্স। এইগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। যেমন যদি কোনো ধরা যাক এরকমভাবে একটা দেওয়ালে দড়ি বাঁধা রয়েছে, এখানে একটা মাস রয়েছে, দড়ি যদি ঢিলে অবস্থায় থাকে তাহলে কোনো টেনশন ফোর্স থাকবে না। এগুলো আমরা টেনশন ফোর্স নিয়ে বিস্তারিত আলোচনা পরে করবো, সবকটা ফোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন জাস্ট একটা প্রাইমারি বেসিক্স আমরা বলে দিচ্ছি। যদি এই মাসকে কোনো একটা ফোর্স দিয়ে টানা হয় তাহলে টেনশনের ভ্যালু বাড়তে থাকবে, টেনশন উইল বি গ্রেটার দ্যান 0, ঠিক আছে। যদি এবার এই রোপটাকে, এই স্ট্রিংটাকে কেটে দেওয়া যায় কাঁচি দিয়ে, তাহলে এই দড়ির এই প্রান্তের সঙ্গে অপোজিট প্রান্তের কোনো কন্ট্যাক্ট থাকবে না এবং টেনশন ফোর্স সঙ্গে সঙ্গে শূন্য হয়ে যাবে। একইভাবে স্প্রিং ফোর্সের ক্ষেত্রেও দেখতে পারি যে এরকমভাবে স্প্রিং বাঁধা রয়েছে, যদি এখানে এই মাসের যদি একটুখানি সরণ দিই, স্প্রিংয়ের যদি কম্প্রেশন বা এক্সটেনশন করা হয়, সংকোচন বা প্রসারণ করা হয়, তাহলে স্প্রিং ফোর্স তৈরি হবে। কিন্তু যদি আমি স্প্রিংকে কেটে ফেলি মাঝখান থেকে, তাহলে দুটো স্প্রিংয়ের দুই প্রান্তের মধ্যে কোনো কন্ট্যাক্ট থাকবে না এবং স্প্রিং ফোর্সও শূন্য হয়ে যাবে। একইভাবে নর্মাল রিয়াকশান, দুটি বস্তু যদি কন্ট্যাক্টে থাকে একে অন্যের, ধরা যাক এম একটা বস্তু, সেটা একটা ক্যাপিটাল এম বস্তুর কন্ট্যাক্টে রয়েছে, এই দুটো কন্ট্যাক্টে রয়েছে, এবং এই ক্যাপিটাল এমটা ধরা যাক গ্রাউন্ডের কন্ট্যাক্টে রয়েছে, তাহলে গ্রাউন্ড এবং ক্যাপিটাল এমের মধ্যে নর্মাল রিয়াকশান কাজ করবে, স্মল এম ক্যাপিটাল এমের মধ্যে নর্মাল রিয়াকশান কাজ করবে। এই নর্মাল রিয়াকশান ফোর্স কন্ট্যাক্ট থাকলে কাজ করবে, যদি কন্ট্যাক্ট না থাকে, এমকে যদি আমি একটু ওপরে সরিয়ে নিই, তাহলে এদের এই স্মল এম আর ক্যাপিটাল এমের মধ্যে নর্মাল রিয়াকশান শূন্য হয়ে যাবে। একইভাবে ফ্রিকশান ফোর্স, তোমরা বুঝতেই পারছো, ফ্রিকশান যদি থাকতে হয় তাহলে একটি বস্তুকে গ্রাউন্ডের সঙ্গে অথবা অন্য কোনো সলিড বস্তুর সঙ্গে কন্ট্যাক্টে থাকতে হবে। কন্ট্যাক্ট থাকাকালীন যদি আমি একটি বস্তুকে এই স্মল এমকে ক্যাপিটাল এমের ওপরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি অথবা অ্যাকচুয়ালি সরিয়ে নিয়ে যাই, তাহলে এই ক্যাপিটাল এম স্মল এমের ওপরে তার গতির অভিমুখের বিপরীতে ফ্রিকশান ফোর্স প্রয়োগ করবে। যদি কন্ট্যাক্ট না থাকে এই ক্ষেত্রে কিন্তু নর্মাল রিয়াকশানও শূন্য, ফ্রিকশান ফোর্সও শূন্য। একইভাবে ভিসকসিটি, ফ্লুইডের দুটো লেয়ারের মধ্যে রিলেটিভ মোশনকে বাধা দেয়। এয়ার রেজিস্ট্যান্স, বাতাসের দুই লেয়ারের মধ্যে রিলেটিভ মোশনকে বাধা দেয়। এর জন্য লিকুইডের দুটো লেয়ার বা বাতাসের দুটো লেয়ারকে অ্যাডজাসেন্ট অর্থাৎ সংলগ্ন অবস্থায়, অর্থাৎ একে অন্যের কন্ট্যাক্টে রাখতে হবে। নো কন্ট্যাক্ট নো ফোর্স, এটাকে মনে রাখার সুবিধা হচ্ছে নো কন্ট্যাক্ট নো ফোর্স, তাহলে এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এবার গ্র্যাভিটেশনের কথা ভাবো, দুটো মাস ক্যাপিটাল এম আর স্মল এম, এই দুটো কন্ট্যাক্টে নেই, সার্টেন ডিস্টেন্সে রয়েছে, ডিস্টেন্সে রয়েছে, তাহলে এই দুটো ফোর্সের মধ্যে স্টিল গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। স্মল এম ক্যাপিটাল এমকে নিচের দিকে টানবে, ক্যাপিটাল এম স্মল এমকে নিচের দিকে টানবে, ফোর্স গ্র্যাভিটেশনাল কাজ করবে। তাহলে এই ধরনের ফোর্স হচ্ছে কোনো কন্ট্যাক্ট দরকার হয় না, তার মানে নো কন্ট্যাক্ট তা সত্ত্বেও ফোর্স প্রেজেন্ট থাকে। আবার ধরতে পারো যে দুটো বার ম্যাগনেট আছে NS, এবং এই সাউথ পোলের সঙ্গে আরেকটা বার ম্যাগনেট আটকে রয়েছে অ্যাট্রাকশনের জন্য। এবার যখন এই দুটো বার ম্যাগনেট একে অন্যের সঙ্গে আটকে থাকবে, কন্ট্যাক্টে থাকবে, তখনও ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। আবার যদি আমি এই পরের ম্যাগনেটটাকে একটু দূরে সরিয়ে নিয়ে যাই, NS এইটাকে যদি একটু সরিয়ে নিয়ে যাই, তাহলেও স্টিল এদের মধ্যে নর্থ পোলকে সাউথ পোল অ্যাট্রাক্ট করবে ম্যাগনেটিক ফোর্সের কারণে। তাহলে এক্ষেত্রে কন্ট্যাক্ট নেই, তা সত্ত্বেও কন্ট্যাক্ট আছে তা সত্ত্বেও ফোর্স প্রেজেন্ট,
নো কন্ট্যাক্ট তা সত্ত্বেও ফোর্স প্রেজেন্ট, তাহলে নো কন্ট্যাক্ট ফোর্স প্রেজেন্ট, আবার কন্ট্যাক্ট থাকলেও একে অন্যের কন্ট্যাক্টে থাকলেও সেক্ষেত্রেও ফোর্স প্রেজেন্ট থাকবে। তাহলে কন্ট্যাক্ট নেসেসারি না, এটাই ইম্পর্ট্যান্ট, কন্ট্যাক্ট নেসেসারি না, ঠিক আছে? নো কন্ট্যাক্ট নেসেসারি মানে কন্ট্যাক্ট নেসেসারি না। তাহলে ফিল্ড, এই ফোর্সকে বলা হয় ফিল্ড ফোর্স। ফিল্ড মানে হচ্ছে এক ধরনের ক্ষেত্র। সো সেই ক্ষেত্রের মধ্যে কোনো বস্তুর চারিদিকে, ধরা যাক এখানে আমি এঁকে দিচ্ছি, কোনো একটা বস্তু রয়েছে, ধরা যাক পৃথিবীর চারিপাশে থিওরিটিক্যালি ইনফাইনাইট পর্যন্ত একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হয়। অর্থাৎ এই ফিল্ডের মধ্যে যে কোনো অন্য বস্তুকে যদি আমি রেখে দিই তাহলে তা পৃথিবীর গ্র্যাভিটেশনের আন্ডারে পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে শুরু করবে। তাহলে ফিল্ড বরাবর, একটা ফিল্ড বরাবর বা ক্ষেত্র বরাবর এই বল কাজ করে, তাই এই সমস্ত বলকে ক্ষেত্র বল বা নন কন্ট্যাক্ট ফোর্স বলা হয়। তাহলে বোঝা গেল নন কন্ট্যাক্ট ফোর্স মানে হচ্ছে কন্ট্যাক্ট থাকতে হবে, কন্ট্যাক্টটি নেসেসারি মানে আবশ্যিক। আর নন কন্ট্যাক্ট ফোর্সের ক্ষেত্রে কন্ট্যাক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, আবশ্যিক না, নট নেসেসারি। ঠিক আছে, তাহলে এবার চারটে ফোর্সের মধ্যে দেখে নেওয়া যাক। গ্র্যাভিটেশনাল ফোর্স তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে কীরকম ফোর্স, এটা হচ্ছে ফিল্ড ফোর্স, কন্ট্যাক্ট নেসেসারি নয়, কন্ট্যাক্ট থাকলেও হবে না থাকলেও হবে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে টেনশন, নর্মাল রিয়াকশান এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কন্ট্যাক্ট ফোর্সও হয়। আবার ম্যাগনেটিক ফোর্স আমরা কি দেখলাম, দূরে যে দুটো ম্যাগনেটিক পোল থাকে তাদের মধ্যেও ফোর্স হয়, সুতরাং ফিল্ড ফোর্স হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে একটা পুরো আমব্রেলা, যেটা ফিল্ড ফোর্স এবং নর্মাল রিয়াকশান দুই ধরনেরই হতে পারে। ফিল্ড ফোর্স এবং কন্ট্যাক্ট ফোর্স দুই রকমই হতে পারে। দেন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটাও বুঝতে পারছো, যদি দুটো প্রোটন খুব সামান্য দূরেও থাকে তাহলেও স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। সুতরাং এই সমস্ত ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার এবং উইক নিউক্লিয়ার ফোর্স, এগুলোতে হচ্ছে আমাদের ফিল্ড ফোর্স। এদের জন্য কন্ট্যাক্ট নেসেসারি না, কন্ট্যাক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। এরপর এই যে আমি বললাম যে এই সমস্ত ফোর্সগুলো, টেনশন, স্প্রিং ফোর্স, নর্মাল রিয়াকশান, এইগুলো আমি বলেছি এগুলো কোন ধরনের ফোর্স, এগুলো সমস্ত হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এবার সেগুলো কীরকম, কেন এই সমস্ত ফোর্সের জন্ম হয়? আমরা তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স জানি, বাকি এই সমস্ত ফোর্সগুলো কেন ইলেকট্রোম্যাগনেটিক? ঠিক আছে, তাহলে সেটা দেখে নেওয়া যাক। এই ধরনের কন্ট্যাক্ট ফোর্স, এগুলো ফোর্সের জন্য কন্ট্যাক্ট দরকার হয়। তো এই ফোর্সগুলো কেন উৎপন্ন হয় তার জন্য আমাদেরকে মলিকিউলার লেভেলে গিয়ে দেখতে হবে। যেমন আমি এর আগের এক্সাম্পলেই দেখেছিলাম, একটা দেওয়াল রয়েছে, এখানে একটা এভাবে ঢিলে অবস্থায় স্ট্রিং জুড়ে আছে এবং স্ট্রিংয়ের অন্য প্রান্তে একটা মাস লাগানো রয়েছে। এবার স্ট্রিং যখন এরকম ঢিলে অবস্থায়, স্ল্যাক অবস্থায় রয়েছে, সেই সময় তার উপরে টেনশন ফোর্স হচ্ছে 0। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। টেনশন ফোর্স এর জন্য স্ট্রিংকে কীরকম হতে হবে, প্রথম কথা টান হতে হবে। এখন টান নেই, ঢিলে অবস্থায় রয়েছে। এবার যদি বস্তুর ওপরে আমি বাইরে থেকে একটা ফোর্স এফ কাজ করি, তাহলে কিছু সময় পরে এই স্ট্রিংটা টান অবস্থায় চলে আসবে। তার টান অবস্থায় আসা মানেই হচ্ছে তার মধ্যে একটা টেনশন ফোর্স কাজ করেছে। টেনশন ফোর্স কেমন করে বের করে, কেমন করে তাকে ডিনোট করে, সেটা আমরা দেখবো। এখন আপাতত বলে দিচ্ছি, এই মাসের ওপর টেনশন ফোর্স হবে মাস থেকে বাইরের দিকে, আউটওয়ার্ডস। দেওয়ালের ওপর টেনশন ফোর্স হবে দেওয়াল থেকে আউটওয়ার্ডস। ঠিক আছে, স্ট্রিংয়ের কোনো পয়েন্টের ওপরে টেনশন ফোর্স হবে ওই বিন্দু থেকে আউটওয়ার্ডস, রাইট? আচ্ছা, তাহলে এক্ষেত্রে টেনশন ফোর্স হচ্ছে >0। এবার স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখব যে আমরা যে স্ট্রিং নিয়ে আমরা আলোচনা করবো এই নিউটনস ল অফ মোশনে, তার 3টে কন্ডিশন থাকে। একটা হচ্ছে টান হতে হবে, 2 নম্বর অসম্প্রসারণযোগ্য হতে হবে, ওখানে লিখে দিচ্ছি টাউট অর্থাৎ টান, ইনএক্সটেন্সিবল অসম্প্রসারণযোগ্য, এক্সটেন্সিবল, এবং 3 নম্বর হচ্ছে ভরহীন, মাসলেস। এবার মাসলেস না হলেও হতে পারে, কিন্তু এই প্রথম দুটো কন্ডিশন কিন্তু ফিল করতেই হবে। ঠিক আছে, এবার বলেছে ইনএক্সটেন্সিবল অর্থাৎ সম্প্রসারণযোগ্য নয়। স্ট্রিংয়ের যা লেংথ রয়েছে তা বাড়ানো বা কমানো যাবে না। কিন্তু যদি এই টেনশন ফোর্স উৎপন্ন কেমন করে হয়, সেটার জন্য আমরা স্ট্রিংয়ের খুব একদম মলিকুলার লেভেলে গিয়ে নিয়ে তাকে জুম আউট করলে আমরা একটা জিনিস দেখতে পাবো। দেখো, স্ট্রিংয়ের এখানে এই দুটো হচ্ছে স্ট্রিংয়ের দুটো মলিকিউল। ওকে, এই দুটো হচ্ছে স্ট্রিংয়ের দুটো মলিকিউল অফ স্ট্রিং, এমএস হিসাবে লিখি।
এবার এই দুটো মলিকিউলের মধ্যে দুই রকম ফোর্স কাজ করছে এবং এই দুটো মলিকিউল একটা সার্টেন ডিস্টেন্সে রয়েছে। আমরা জানি দুটো মলিকিউলের মধ্যে ইন্টার মলিকিউলার ডিস্টেন্স থাকে, তাকে অনেক সময় বন্ড লেংথ বলা হয়। তাহলে দিস ইজ নাথিং বাট বন্ড লেংথ। এই লেংথটা, এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে নাথিং বাট বন্ড লেংথ বা ইন্টার মলিকিউলার লেংথ বলতে পারো। এবার এই দুটো মলিকিউলের মধ্যে দুই রকমের ফোর্স কাজ করছে। একটা হচ্ছে ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশান, সেটা বিভিন্ন কারণে হতে পারে। দুটো আয়নীয় বন্ড তৈরি হতে পারে, দুটোর মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি হতে পারে, অথবা মেটালিক বন্ড তৈরি হতে পারে, বা অন্যান্য সলিড মলিকিউলার অ্যাট্রাকশান ফোর্স কাজ করতে পারে। তাহলে ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশান হচ্ছে, এবং এই দুটোর নিউক্লিয়াস, মলিকিউল বা সলিডের মলিকিউল মানে অ্যাটম বলে দেওয়া যায়। তো অ্যাটমের ভেতরে নিউক্লিয়াস রয়েছে, দুটো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রিপালশন ফোর্স কাজ করবে, বিকর্ষণ হবে। অর্থাৎ এটা মলিকিউল, এগুলোর নাম ভালো করে দেওয়া, এক মিনিট, এই মলিকিউলকে একে বি দেওয়া যাক না। ওকে, তাহলে এ মলিকিউলকে বি মলিকিউল একবার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য আকর্ষণ করবে, আবার নিউক্লিয়ার রিপালশনের জন্য রিপেল করবে, বিকর্ষণ করবে। এবার এ মলিকিউল অথবা একইভাবে বি মলিকিউলের ওপরে অ্যাট্রাকশন রিপালশন হবে। এবার যে কোনো এফ এ এফ বি এদের ওপরে নেট ফোর্স কত কাজ করবে? নেট ফোর্স হচ্ছে অ্যাট্রাকশান প্লাস রিপালশান, বা এটাকে অ্যাট্রাকশান মাইনাস রিপালশান বলতে পারো, দুটো বিপরীত দিকে কাজ করছে। ঠিক আছে, যদি অ্যাট্রাকশান, এই দুটো এ এবং বি মলিকিউল এমন ডিস্টেন্সে থাকে যাতে অ্যাট্রাকশান এবং রিপালশান একে অন্যকে প্রশমিত করে, অর্থাৎ নেট ফোর্স যদি শূন্য হয়ে যায়, নেট ফোর্স শূন্য হওয়ার কন্ডিশনকে আমরা বলে থাকি ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সাম্যাবস্থা। তাহলে এই ডিস্টেন্স, এই সার্টেন এল লেংথে থাকার জন্য এই সাম্যাবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং এই এল লেংথকে আমরা বন্ড লেংথ বা এল লেংথ, এটাকে, এই লেংথটাকে আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম লেংথ বা মিন ডিস্টেন্স। লেংথ বলতে ডিস্টেন্স, মিন ডিস্টেন্স বলতে পারি। ঠিক আছে, মিন ডিস্টেন্স মানে হচ্ছে এই অবস্থায় সাম্যাবস্থা রয়েছে, এই অবস্থায় ইকুইলিব্রিয়াম রয়েছে। এবার যদি দেখা যায় যে দুটো এ এবং বি পার্টিকেল, এ এবং বি মলিকিউল দুটো একে অন্যের খুব কাছে চলে এলো, তাহলে ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন তো মোটামুটি একই রকম থাকবে, কিন্তু রিপালশান খুব বেড়ে যাবে। তো রিপালশানটা প্রিডমিনেন্ট হয়ে যাবে, রিপালশান বেড়ে যাবে, দুটো নিউক্লিয়াসের মধ্যে রিপালশান অত্যন্ত বেড়ে যাবে। রিপালশান বাড়ার ফলে এ পার্টিকেলের ওপরে এক ধরনের ফোর্স কাজ করবে। কোন দিকে ফোর্স কাজ করবে? বাইরের দিকে। এবং বি পার্টিকেলের উপরে বাইরের দিকে। এবং এই ফোর্স কতক্ষণ কাজ করবে? যতক্ষণ না এই এ এবং বি এর মধ্যেকার ডিস্টেন্সটা আবার এল, অর্থাৎ ইকুইলিব্রিয়াম লেংথ এস্টাবলিশ হবে। সুতরাং যদি আমি এক্ষেত্রে দুটো মলিকিউলের মধ্যে লেংথটাকে খুব সামান্য এল মাইনাস ডিএল এই অ্যামাউন্টে নিয়ে আসি, ডিএল অ্যামাউন্ট কমিয়ে দিই, তাহলে আবার এ এবং বি একে অন্যের থেকে দূরে গিয়ে এল লেংথে গিয়ে স্থির হয়ে যাবে। আচ্ছা, আবার যদি আমি এই লেংথটাকে বাড়িয়ে দিই, বন্ড লেংথের চাইতে যদি আমি ডিএল অ্যামাউন্টের লেংথ এ এবং বি এর মধ্যে বাড়িয়ে দিই, ডিস্টেন্স এ এবং বি এর মধ্যেকার ডিস্টেন্স যদি ডিএল অ্যামাউন্ট বাড়িয়ে দিই, তাহলে কী হবে? নিউক্লিয়ার রিপালশান তো কমে গেল, তখন কি অ্যাট্রাকশান ফোর্সটা প্রিডমিনেন্ট হয়ে যাবে। ফলে এদের মধ্যে অ্যাট্রাকশান খুব বেড়ে যাবে, এবং অ্যাট্রাকশান বেড়ে গিয়ে এরা আবার এল লেংথে ফেরত আসতে চাইবে। সুতরাং ইকুইলিব্রিয়াম লেংথে সবসময় ফেরত আসতে চায়। যদি আমি ইকুইলিব্রিয়াম লেংথ থেকে এই এ এবং বি এর মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, এইগুলো হচ্ছে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এগুলো হচ্ছে ইন্টারমলিকুলার ডিস্টেন্স। এই ডিস্টেন্স যদি বাড়িয়ে দিই, তাহলে কোন দিকে যদি লেংথ বাড়িয়ে দিই, তাহলে অ্যাট্রাকশান বেড়ে যাবে। অর্থাৎ আমি ধরা যাক এই বরাবর ফোর্স দিচ্ছি, তাহলে আমার ফোর্সের অপোজিটে একটা অপোজিং ফোর্স এ মলিকিউল দেবে, কারণ এই মলিকিউল কী চাইছে? ইকুইলিব্রিয়াম স্টেটে ফেরত আসতে। সুতরাং এ মলিকিউল বা এদিক থেকে বি মলিকিউল কেউ দেখতে পারো, তা একটা অপোজিং ফোর্স দেবে, ডিস্টোরিং ফোর্স বা অপোজিং ফোর্স বলতে পারো। লিখছি, এই অপোজিং ফোর্স বা বিপরীতমুখী এই বল এই বি এ এবং বি মলিকিউল দুটোকে তাদের ইন্টারমলিকুলার ডিস্টেন্স, যা ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, সাম্যাবস্থার যে দূরত্ব বা বন্ড লেংথ, সেইখানে ফেরত আনতে চেষ্টা করবে। এবার টেনশনের ক্ষেত্রে কী হয়? টেনশনের ক্ষেত্রে দেখো, দুটো মলিকিউল রয়েছে, দুটো মলিকিউলকে আমরা
ধরা যাক এ এবং বি মলিকিউলটা ধরা যাক মাসের সঙ্গে সংলগ্ন, এরকমভাবে এখানে মাস রয়েছে। তাহলে এই মাসকে যদি আমি এই বরাবর ফোর্স দিয়ে টানি, তাহলে বি মলিকিউল খুব সামান্য পরিমাণ, আসলে স্ট্রিংটার লেংথ বাড়ছে না, কিন্তু একদম মলিকিউলার লেভেলে খুব সামান্য পরিমাণ ডিএল অ্যামাউন্টের লেংথ এ থেকে বি দূরে চলে যাবে। তাহলে এ এবং বি এর মধ্যেকার লেংথ দাঁড়াবে কত? এল লেংথ, দ্যাট ইজ এল ইকুইভ্যালেন্ট প্লাস ডিএল। ঠিক আছে, তাহলে এই বি পার্টিকেল, বি মলিকিউলটাতেও আবার এই ইকুইলিব্রিয়াম লেংথে ফেরত আসতে চেষ্টা করবে। তাহলে এ পার্টিকেল এই মাসের ওপরে একটা অপোজিং ফোর্স দেবে। সেই অপোজিং ফোর্সটাই এটা এই স্ট্রিংয়ের প্রত্যেকটা মলিকিউল এইভাবে অপোজিং ফোর্স দেবে, সেটাকেই আমরা টেনশান বলি। দেখো ফোর্স এই বরাবর দিচ্ছি এবং মাস থেকে অপোজিং ডিরেকশানে, অর্থাৎ ধরা যাক মাসকে যদি একটুখানি সামান্য পরিমাণ ডিএল সরিয়ে দিই, এই এক্সটেনশানকে অপোজ করবে টেনশান ফোর্স। ঠিক আছে, তাহলে টেনশান ফোর্স হচ্ছে কী জন্য তৈরি হলো? দুটো মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বাড়িয়ে দেওয়ার ফলে দুটো মলিকিউলের অ্যাট্রাকশানের জন্য, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান ফোর্সের জন্য টেনশান ফোর্স তৈরি হলো। তাহলে টেনশান ফোর্স কেন তৈরি হয়? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশানের জন্য। এবার এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান কোন ধরনের ফোর্স? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর টেনশান ফোর্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। একইভাবে স্প্রিং ফোর্সের ক্ষেত্রেও এইরকম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশানের জন্য হয়। এবার নর্মাল রিয়াকশান আর ফ্রিকশানের জন্য কী হয়? দেখো নর্মাল রিয়াকশান কেন তৈরি হয়? ধরা যাক এরকমভাবে দেওয়াল রয়েছে এবং দেওয়ালের মধ্যে একটা মাসকে আমি চেপে ধরেছি, তাহলে এর ওপরে এরকমভাবে ফোর্স দিচ্ছি। অথবা এরকম করে গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ডের ওপরে একটা মাস চেপে বসে আছে এবং মাসে ওয়েট নিচের দিকে কাজ করছে, এমজি বলে পৃথিবী এই মাসটাকে নিচের দিকে টানছে। তাহলে মাস এবং গ্রাউন্ড এইটুকুনি পোর্শন ভালো করে দেখাই, মাস এবং গ্রাউন্ডের এই যে বর্ডারিং পোর্শন, এইখানকার যদি আমি ছবি তুলে যদি আমি সেটাকে বড় করি, জুম আউট করি, তাহলে কি দেখতে পাবো? এই সেকেন্ড সিচুয়েশানটা দেখতে পাবো যে বি হচ্ছে, এটা ধরা যাক মাসের জন্য মাসের কোনো পার্টিকেল, মাসের কোনো মলিকিউল, আমার এই যে ব্লকটা রয়েছে ব্লকের কোনো মলিকিউল, এবং জি হচ্ছে আমার এবং এ হচ্ছে আমার গ্রাউন্ডের কোনো একটা মলিকিউল। তাহলে এরকম করে ভালো করে আঁকা যাবে এইদিকে। এখানে মাস রয়েছে, মাসের একটা মলিকিউল হচ্ছে আমার এম লিখলাম, আর গ্রাউন্ডের একটা মলিকিউল হচ্ছে জি। এমনিতে তাদের মধ্যে কি ইকুইলিব্রিয়াম লেংথ থাকার কথা, ঠিক আছে? কিন্তু যদি আমি ওয়েটের জন্য, ব্লকের ওয়েটের জন্য এই লেংথ থেকে সামান্য লেংথ কমে যাবে, তাহলে তার লেংথটা কমে যাবে, অর্থাৎ মাসটা কিছুটা নিচের দিকে নেমে আসবে, খুব সামান্য পরিমাণ ডিএল অ্যামাউন্টের নিচে নেমে এলো। তাহলে এদের মধ্যে লেংথ কীরকম হয়ে যাবে? লেংথটা চেঞ্জ হয়ে যাবে, এল থেকে চেঞ্জ হয়ে এল মাইনাস ডিএল হবে। এবার তার ফলে কী হবে? দুটো নিউক্লিয়াস কাছাকাছি চলে আসবে, তাহলে এদের মধ্যে নিউক্লিয়ার রিপালশান ফোর্স বেড়ে যাবে। নিউক্লিয়াসের মধ্যে রিপালশান ফোর্স মানে দুটো নিউক্লিয়াস, দুটোই পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, তাদের মধ্যে রিপালশান ফোর্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখানে কিন্তু নিউক্লিয়ার ফোর্সের কথা আমরা বলছি না। তো নিউক্লিয়াসের মধ্যে রিপালশান ফোর্স বেড়ে যাবে এবং গ্রাউন্ডের ওপরে এবং এর ফলে এই সরণের অপোজিটে একটা অপোজিং ফোর্স তৈরি হবে। এই অপোজিং ফোর্সই হচ্ছে নর্মাল রিয়াকশান। তাহলে নর্মাল রিয়াকশান কোন ধরনের ফোর্স? এখানে লিখে রাখি, নর্মাল রিয়াকশান হচ্ছে ইন্টারমলিকুলার রিপালশান। ইন্টারমলিকুলার রিপালশান বলতে দুটো মলিকুলার নিউক্লিয়াসের মধ্যে রিপালশান। টেনশানের জন্য কি হয়? এল প্লাস ডিএল হয়, অর্থাৎ আমি দুটো মলিকুলকে একে অন্যের চাইতে দূরে নিয়ে যাই। নর্মাল রিয়াকশান কখন হয়? কন্ট্যাক্টের জন্য। কন্ট্যাক্ট হওয়ার মানে হচ্ছে দুটো মলিকুলকে আমরা একটা অন্যের উপরে চেপে বসিয়ে দিচ্ছি, তাহলে এল মাইনাস ডিএল। ঠিক আছে, আচ্ছা ফ্রিকশানের ক্ষেত্রে কী হয়? ফ্রিকশানের ক্ষেত্রে এটা আমরা ফ্রিকশানের চ্যাপ্টার এরকম পড়ে থাকি যে যে কোনো বস্তুকে যদি আমরা মলিকুলার লেভেলে যাই, তাহলে এরকম ছোটো ছোটো ঘাঁচ দেখতে পাবো, গ্রুভ দেখতে পারবো। গ্রুভ থাকার অর্থ কী? এরকম এটা ধরো যাক, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে আমার মাস। গ্রুভ থাকার কারণ মানে হচ্ছে একটা গ্রুভকে যদি আমি ছবি তুলে জুম আউট করি, তাহলে দেখতে পাবো যে এরকম ব্লকের কোনো একটা মলিকিউল এবং এখানে কোনো একটা গ্রাউন্ডের মলিকিউল রয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্স
এই ব্লকটাকে যদি আমি এই দিকে সরিয়ে নিয়ে যাই অথবা নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই দুটো মলিকিউলের মধ্যে যে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স থাকার কথা তার চেয়ে ডিস্টেন্সটা কমবে অথবা বাড়বে। তার ফলে অ্যাট্রাকশান রিপালশান ফোর্সের চেঞ্জ হবে, সেই অ্যাট্রাকশান রিপালশান ফোর্সই এই রিলেটিভ মোশনকে বাধা দেবে, অর্থাৎ এই ব্লকের ওপরে গ্রাউন্ড একটা অপোজিট ডিরেকশানে, মোশনের অপোজিট ডিরেকশানে একটা ফ্রিকশান ফোর্স সৃষ্টি করবে। সুতরাং ফ্রিকশান ফোর্স হচ্ছে এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান এবং রিপালশানের ফলে তৈরি হয়। সুতরাং এটাও হলো একটা আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ফ্রিকশানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কন্ট্যাক্টে থাকার জন্য হয়, সুতরাং এটা কন্ট্যাক্ট ফোর্স। ভিসকোসিটি, এয়ার ড্র্যাগ কি? দুটো লিকুইডের দুটো সংলগ্ন, একে অন্যের সংলগ্ন অ্যাডজাসেন্ট দুটো লেয়ার যদি একে অন্যের ওপরে রিলেটিভ মোশন করার চেষ্টা করে, অর্থাৎ একটি লেয়ারের সাপেক্ষে অন্য একটি লেয়ার সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে যায়, তাহলে এই দুটো লেয়ারের মধ্যে এক ধরনের ফ্রিকশান ফোর্স তৈরি হয়। তাহলে ভিসকোসিটি হচ্ছে নাথিং বাট বলা যেতে পারে লিকুইড বা ফ্লুইড ফ্রিকশান। এয়ার রেজিস্ট্যান্স কি? এটা হচ্ছে এয়ারের, বাতাসের দুটো লেয়ারের মধ্যেকার ফ্রিকশান ফোর্স। সুতরাং এয়ার ড্র্যাগ বা এয়ার রেজিস্ট্যান্সকে বাতাসের বাধা, যাকে আমরা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ইগনোর করি, সেটাও হচ্ছে এক ধরনের ফ্রিকশান ফোর্স। তাহলে এই সমস্ত ফ্রিকশান ফোর্স, নর্মাল রিয়াকশান, এই সমস্ত কিছু হচ্ছে কী রকম ফোর্স? অ্যাকচুয়ালি দে আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। বোঝা গিয়েছে? আচ্ছা, এই ইন্টারমলিকুলার ডিস্টেন্সের গল্পটাকে এইভাবে বলা যায় যে ইউ হচ্ছে ইন্টারমলিকুলার পোটেনশিয়াল এনার্জি, আর আর এম হচ্ছে ইন্টারমলিকুলার ডিস্টেন্স। সাম্যাবস্থায় পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম স্টেটে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়। এবার তাহলে এবং এই সাম্যাবস্থাটাকে আমরা এগুলো পরে পড়বে, একে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম্যাবস্থা থেকে যদি সামান্য দূরে সরিয়ে যাওয়া হয় তাহলে আবার সেই দুটি বস্তু সাম্যাবস্থায় ফেরত আসার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে দুটো মলিকিউল একদম সাম্যাবস্থায় রয়েছে, এই অবস্থায় দেখো পোটেনশিয়াল এনার্জি হচ্ছে নেগেটিভ এবং সবচাইতে কম, ঠিক আছে? মিনিমাম, ইউ হচ্ছে এখানে মিনিমাম। যদি দুটো মলিকিউলের মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে নেওয়া যায় তাহলে এদের পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে এবং পোটেনশিয়াল এনার্জি বাড়ার ফলে এই দুটো বস্তু আবার কাছাকাছি আসতে শুরু করবে, এই স্টেটে আসার চেষ্টা করবে, ইকুইলিব্রিয়াম স্টেটে আসার চেষ্টা করে। যদি দুটো বস্তুর মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স কমিয়ে ফেলা হয়, এগেন পোটেনশিয়াল এনার্জি বেড়ে যায় এবং দুটো বস্তু এই ইকুইলিব্রিয়াম স্টেটে আসার চেষ্টা করে। এভাবে ভাবতে পারো যে এই দুটো ব্লককে, এই দুটো মলিকিউলের মধ্যে অ্যাজ ইফ একটা ভার্চুয়াল স্প্রিং লাগানো রয়েছে। যে স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ থেকে যদি আমরা প্রসারণ করি তাহলে স্প্রিং কী করবে? স্প্রিং ফোর্স সেই প্রসারণের এগেনস্টে বাধা দেবে এবং তাকে ফেরত আনার চেষ্টা করবে ন্যাচারাল লেন্থে। যদি আমরা কম্প্রেস করে দিই স্প্রিংকে, দুটো মলিকুলের মধ্যে ডিস্টেন্স, দূরত্ব যদি কমিয়ে ফেলি, তাহলে স্প্রিং উল্টো দিকে, অর্থাৎ সংকোচনের অপোজিট ডিরেকশানে বল প্রয়োগ করবে এবং তাকে আবার স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তো এইভাবে এই ইন্টারমলিকুলার ডিস্টেন্সের গল্পকে ভিজুয়ালাইজ করতে পারো। এরপর এই জিনিসটা বইতে ভালো করে বলা থাকে না, উইক নিউক্লিয়ার ফোর্স। এবং উইক নিউক্লিয়ার ফোর্স কী জন্য হয়? রেডিও অ্যাক্টিভ এমিশন, এক্স্যাক্টলি বিটা প্লাস অ্যান্ড বিটা মাইনাস ডিকের জন্য হয়। এটা কিন্তু পরীক্ষায় এর আগে জিজ্ঞাসা করেছে কী জন্য উইক নিউক্লিয়ার ফোর্সটা হয়। এবার একবার ছোট করে এই বিটা প্লাস বিটা মাইনাস ডিকে, এইগুলো তোমরা নিউক্লিয়ার ফিজিক্সে 12-এ পড়তে পারো, কিন্তু এখানে খুব বেসিক আমরা কিছু ডিসকাশন করে দিচ্ছি। কোনো আনস্টেবল আইসোটোপে নিউট্রন প্রোটনে পরিণত হতে পারে, প্রোটন নিউট্রনে পরিণত হতে পারে ইন আ রেডিও অ্যাক্টিভ রিয়াকশান। তাহলে নিউট্রন সেটা প্রোটনে পরিণত হতে পারে অথবা প্রোটন নিউট্রনে পরিণত হতে পারে, ঠিক আছে? নিউট্রনের আমরা জানি যে কোনো এলিমেন্টকে আমরা এইভাবে ডিনোট করি, যেখানে এ হচ্ছে তার মাস নাম্বার বলতে টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস টোটাল নাম্বার অফ ইলেকট্রন, আর জেড হচ্ছে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস। এখানে নিউট্রনের কোনো গল্প নেই, ঠিক আছে? তাহলে মাস নাম্বার হচ্ছে নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন, এই হ্যাশ চিহ্নের মাধ্যমে নাম্বার বোঝানো হয়, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন, ঠিক আছে? তাহলে নিউট্রনের
মাস নাম্বারে কন্ট্রিবিউশন কি 1, নিউট্রনের অ্যাটমিক নাম্বারে কন্ট্রিবিউশন কি 0, প্রোটনের মাস নাম্বারে কন্ট্রিবিউশন কি 1, একটা প্রোটনের জন্য মাস নাম্বার 1 বেড়ে যায়, প্রোটনের একটা প্রোটন থাকলে অ্যাটমিক নাম্বার কত 1 হয়। ঠিক আছে, সো এখানেও লিখে নেওয়া গেল এইভাবে। এবার দেখো দুই প্রান্তকে ব্যালেন্স করতে হবে আমাকে, ব্যালেন্স করতে এখানে 1 রয়েছে, তাহলে একটা -1 যোগ করতে হবে। সো বিটা, সেটা হচ্ছে বিটা পার্টিকেল, -1 আর উপরে 1। এই পার্টিকেলটাকে এই পার্টিকেলটাকে বলা হয়, এটা হচ্ছে বিটা মাইনাস পার্টিকেল। দিস ইজ অলসো কল্ড আ বিটা মাইনাস পার্টিকেল। বিটা মাইনাস পার্টিকেল হলে তার সঙ্গে আরেকটা পার্টিকেল বেরোয় ভরহীন, তাকে বলা হয় অ্যান্টি নিউট্রিনো। এইভাবে লেখে, এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। এবং এই পুরো প্রসেসে কিছু অ্যামাউন্টের মাস এনার্জিতে কনভার্টেড হয়, সেই মাসকে বলা হয়, সেই মাস যেটা এনার্জি কনভার্টেড হচ্ছে তাকে বলা হয় মাস ডিফেক্ট, এবং এর জন্য কিছু এনার্জি এমিটেড হয়, তাকে কিউ ভ্যালু বলে একটা কোয়ান্টিটির মাধ্যমে লেখা হয়। এটা হচ্ছে নাথিং বাট এনার্জি, দিস ইজ এনার্জি। এনার্জি কোত্থেকে আসছে, কিছু অ্যামাউন্ট আর মাস এনার্জিতে কনভার্টেড হচ্ছে, ইকুয়ালস টু এমসি স্কোয়ার সূত্র অনুযায়ী। আচ্ছা, এখানে আমার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই দুটো। ভালো করে দেখো, এই প্রোটনটা যেটা এমিটেড হলো, সেই প্রোটনটা কি হবে এখানে, এটা এর এক্সাম্পল কি, একবার এক্সাম্পল দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো তো ভালো করে। প্রথমে নিউট্রন ছিল, তারপর প্রোটন হল। প্রোটন কি হবে, প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে, নিউক্লিয়াসের বাকি প্রোটন নিউট্রন তাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সে, কোন ফোর্সের মাধ্যমে টানবে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে তাকে নিউক্লিয়াসে টেনে নেবে। এবং বিটা মাইনাস আর অ্যান্টি নিউট্রিনো কী হবে, এই দুটো, এই সবকটাই কিন্তু হাই এনার্জি, কারণ প্রচুর অ্যামাউন্টে এনার্জি তৈরি হয়েছে, তো এই সবকটা হচ্ছে হাই এনার্জি পার্টিকেল। ঠিক আছে, কিন্তু প্রোটনকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স টেনে নিল নিউট্রনে, এই নিউক্লিয়াসে, কিন্তু এই বিটা মাইনাস আর অ্যান্টি নিউট্রিনো কী হবে, এরা এমিট করে যাবে, এরা নিউক্লিয়াস থেকে বা অ্যাটম থেকে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং এনার্জিও এমিটেড হবে। আচ্ছা, এর ফলে কি হয়, প্রোটনের সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, নিউক্লিয়াসে প্রোটনে পরিণত হয়, প্রোটনটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য নিউক্লিয়াসে থেকে যায়, সো নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বেড়ে যায়, সো নাম্বার অফ প্রোটন ইনক্রিজ হয়। নাম্বার অফ প্রোটন ইনক্রিজ হওয়া মানে কি, তার কোনটা বাড়বে, অ্যাটমিক নাম্বারও বাড়বে এবং জেডও বাড়বে, আমরা জেড নিয়ে ইন্টারেস্টেড, তো জেড বাড়বে, জেড ইনক্রিজ হবে। এবার এর এক্সাম্পল কি, এখান থেকে মনে রাখা যায়, আমি এটাকে একটু নিচে লিখছি। এর এক্সাম্পল কি, দাঁড়াও, হ্যাঁ, এটা হচ্ছে বিটা মাইনাস ডিকে, দিস ইজ আমার বিটা মাইনাস ডিকে। বিটা মাইনাস ডিকের জন্য নিউট্রন প্রোটনে পরিণত, মনে কী করে রাখবো, মাইনাসকে বলা হয় নীল। ঠিক আছে, মাইনাসকে বলা হয় নীল, তো নীল, এন ফর নীল, এন ফর নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন পরিণত হয়, এবং তার ফলে কি, প্রোটন পরিণত হওয়ার ফলে তার অ্যাটমিক নাম্বার, এলিমেন্টের অ্যাটমিক নাম্বার বেড়ে যায়। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে কার্বনের একটা আইসোটোপ থেকে নাইট্রোজেনের আইসোটোপ তৈরি হয়, নাইট্রোজেনের স্টেবল আইসোটোপ হচ্ছে N14, সো 14 আর 7, 14 মানে হচ্ছে তার মাস নাম্বার, আর কার্বনের আনস্টেবল আইসোটোপ, তার নাম হচ্ছে C12। ওয়ান মিনিট, ভুল করলাম, C12 তো তার স্টেবল আইসোটোপ, দিস ইজ C14, N14 C14, সি এর অ্যাটমিক নাম্বার কত, 6। তাহলে এখানে বলো তো, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন কী কী থাকলো এবং কেন এটা হচ্ছে। কার্বনের মধ্যে এখানে নাম্বার অফ প্রোটন রয়েছে 6টা, যটা অ্যাটমিক নাম্বার তত নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন রয়েছে 14 থেকে 6 বিয়োগ করলাম তাহলে 8টা, আর নিউট্রনের মধ্যে নাম্বার অফ প্রোটন রয়েছে 7টা এবং নাম্বার অফ নিউট্রন রয়েছে 7টা। তাহলে এখানে কি হচ্ছে দেখো খুব ভালো করে, একটা নিউট্রন প্রোটনে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে একটা নিউট্রন প্রোটনে পরিণত হবে এবং তার ফলে কী কী বেরোবে, বিটা মাইনাস, বলছি নিউট্রন হচ্ছে নীল, সো বিটা মাইনাস ডিকে বেরোবে এবং বিটা মাইনাসের জন্য অ্যান্টি নিউট্রিনো বলে আরেকটা পার্টিকেল এমিট করবে। ঠিক আছে, তাহলে নিউট্রনের অ্যামাউন্ট একটা কমে গেল, 7টা হয়ে গেল, এবং প্রোটন একটা বেড়ে গিয়ে 7টা হয়ে গেল। N14 হচ্ছে আমার স্টেবল আইসোটোপ, এবং C14 এটা রেডিও অ্যাক্টিভ ডেটিংয়ে ইউজ করা হয়, দিস ইজ মাই আনস্টেবল আইসোটোপ। ঠিক আছে, এটা হচ্ছে বিটা মাইনাস এর জন্য হয়, এবং এক্ষেত্রে কী হচ্ছে, জেড অর্থাৎ অ্যাটমিক নাম্বার 1 বেড়ে গেল, তো জেড ডেল জেড ইকুয়ালস টু 1, অ্যাটমিক নাম্বারের ডিফারেন্স হচ্ছে 1।
আচ্ছা, দেন আসা যাক বিটা প্লাস ডিকের জন্য। বিটা প্লাস, প্লাস মানে হচ্ছে প্লাস ফর প্লাসের পি আর প্রোটনের পি, মনে থাকবে। তাহলে বিটা প্লাসের জন্য প্রোটন নিউট্রনে পরিণত হয়। তাহলে প্রোটন নিউট্রনে পরিণত হলে এখানে কী কী ব্যালেন্স করতে কী আর লিখব? প্লাস 0 রয়েছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? +1 দিতে হবে, আর উপরে 0। আচ্ছা, এই পার্টিকেলটাকে বলা হয় বিটা প্লাস পার্টিকেল। বিটা প্লাস পার্টিকেল, সেখানে আরেকটা পার্টিকেল বেরোয় ভরহীন, তাকে বলা হয় নিউট্রিনো। আগেরটা ছিল বিটা মাইনাস, সো অ্যান্টি নিউট্রিনো, বিটা প্লাস, সো নিউট্রিনো। এবং এখানে কিছু অ্যামাউন্টে ভর এনার্জিতে কনভার্টেড হয়, তাকে কিউ ভ্যালু একটা কোয়ান্টিটির মাধ্যমে লেখা হয়। এই সবকটা পার্টিকেল, যেটা নিউট্রন বেরোচ্ছে, বিটা প্লাস বেরোচ্ছে, নিউট্রিনো, এগুলো হচ্ছে সবকটা হাইলি এনার্জেটিক পার্টিকেল, অর্থাৎ এদের গতিশক্তি অত্যন্ত বেশি। গতিশক্তি বেশি, কিন্তু এই নিউক্লিয়াসে অন্যান্য প্রোটন, নিউট্রন ইত্যাদি রয়েছে, তারা এই যে নতুন ন্যাসেন্ট নিউট্রন, যেটা নিউলি ফর্ম নিউট্রন, তাকে টেনে নেবে নিউক্লিয়াসে। কোন বলের দ্বারা টানবে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের দ্বারা টানবে। এবং এই বাকি দুটো, যে বিটা প্লাস আর নিউট্রিনো তৈরি হলো, এরা এমিট করে যাবে নিউক্লিয়াস থেকে এবং ইভেনচুয়ালি অ্যাটম থেকে। ঠিক আছে? আচ্ছা, এর ফলে কি হয়? প্রোটন নিউট্রনে পরিণত হয়, সো নাম্বার অফ প্রোটন ডিক্রিজ করে। ঠিক আছে? হ্যাশ চিহ্নের মাধ্যমে নাম্বার বোঝাচ্ছি, নাম্বার অফ প্রোটন ডিক্রিজ করলে জেড অ্যাটমিক নাম্বার ডিক্রিজ করে। এর এক্সাম্পল একবার দেখে নেওয়া যাক। এক্সাম্পল হলো কার্বনেরই আরেকটা আইসোটোপ রয়েছে আনস্টেবল, দ্যাট ইজ C10। এটা হচ্ছে C10 হচ্ছে মাস নাম্বার, এবং কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। C10 থেকে বোরন তৈরি হয়, বোরন 10। বোরনের এটা স্টেবল আইসোটোপ, কার্বনের এটা আনস্টেবল আইসোটোপ। সো বোরন 10 হচ্ছে B10, বোরন হলো 5। তাহলে দেখো জেডের ভ্যালু কত অ্যামাউন্টে কমছে? -1। ফাইনাল মাইনাস ইনিশিয়াল -1, এক অ্যামাউন্টে কমে যাচ্ছে। এবার এক্ষেত্রে কী হচ্ছে? C10-এর মধ্যে এখানে বলো প্রোটনের নাম্বার অফ প্রোটন 6টা, নাম্বার অফ নিউট্রন 4টে। প্রোটন নিউট্রন ডিফারেন্ট নাম্বারসে রয়েছে, সেজন্য জেনারেলি এইরকম আইসোটোপগুলো আনস্টেবল টাইপের হয়। আর নাম্বার অফ প্রোটন এক্ষেত্রে 5টা, এক্ষেত্রেও নাম্বার অফ নিউট্রন হচ্ছে 5টা। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? একটা প্রোটন নিউট্রনে পরিণত হয়ে গিয়েছে। তো একটা প্রোটনের অ্যামাউন্ট কমে গিয়েছে, নাম্বার অফ প্রোটন কমে গিয়েছে, এবং একটা নাম্বার অফ নিউট্রন বেড়ে গিয়েছে। সো প্রোটন এক্ষেত্রে নিউট্রনে পরিণত হয়েছে, এবং এর সঙ্গে কী কী পার্টিকেল তৈরি হয়েছে? প্রোটন প্লাস, সো বিটা প্লাস পার্টিকেল, এবং একটা নিউট্রিনো, এবং কিছু অ্যামাউন্টের এনার্জি। ঠিক আছে? আচ্ছা, এই তো গেল বিটা মাইনাস বিটা প্লাস নিয়ে আমরা কথা বললাম। এবার এখানে উইক নিউক্লিয়ার ফোর্স কোথায় আসছে? খুব ভালো করে দেখো। এই যে নিউট্রনটা তৈরি হলো, বা এক্ষেত্রে যে এই প্রোটনটা তৈরি হয়েছে, এইগুলো তো এমনিতে হাইলি চার্জড, এইগুলো হাইলি চার্জ, এদের গতিশক্তি অত্যন্ত বেশি, কিন্তু তা সত্ত্বেও এটা নিউক্লিয়াসের মধ্যে থেকে গেল। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকছে কার জন্য? স্ট্রং STF লিখেছি আমি, সরি, এখানে শুড বি SNF। ভালো করে লেখা যাক এটা, সরি, এই প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে থেকে যাবে। এখানে দেখো বলেছি আমি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের অ্যামাউন্ট কী হয়? প্রোটনের অ্যামাউন্টটা বেড়ে যায়, 6 থেকে 7 হয়ে যায়। নিউক্লিয়াসের মধ্যে থাকে কার জন্য হয়? স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য, SNF-এর জন্য হয়। একইভাবে এক্ষেত্রেও নিউট্রন তৈরি হয়, নিউট্রনটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য SNF-এর মধ্যে থেকে যায়। এবার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অত্যন্ত বেশি হয়, ঠিক আছে, কিন্তু সেই ফোর্সটা কিন্তু এই বিটা প্লাস, এই বিটা মাইনাস, বিটা প্লাস এবং নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনোগুলোকে নিউক্লিয়াসে ধরে রাখতে পারলো না। সুতরাং যে এক্সিস্টিং নিউক্লিয়াস, আর তার মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, এই নতুন নিউলিফর্ম প্রোটন, নিউলিফর্ম নিউট্রন এগুলো রয়েছে, এগুলো এই বিটা প্লাস আর বিটা মাইনাসের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স প্রয়োগ করে না। তাহলে এই বিটা প্লাস বিটা মাইনাসের উপরে, বিটা প্লাস, বিটা মাইনাস, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এদের ওপরে নিউক্লিয়াস মানে এখানে প্রোটন রয়েছে এবং কিছু অ্যামাউন্টে নিউট্রন রয়েছে, এদের মধ্যে ফোর্স কোনটা কাজ করে? ফোর্স কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে না। এদের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে না, এটা কাজ করে না। কোন ফোর্স কাজ করে?
দ্যাট ইজ উইক নিউক্লিয়ার ফোর্স। উইক মানে হচ্ছে এই ফোর্সটা হচ্ছে উইক। কী জন্য উইক? কারণ এই পার্টিকেলগুলো, যেগুলো অত্যন্ত হাইলি এনার্জাইজড পার্টিকেল, খুব গতিশক্তি সম্পন্ন, উইক নিউক্লিয়ার ফোর্স মানে দুর্বল এমন নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, যার ফলে এই পার্টিকেলগুলোকে এই নিউক্লিয়াসটা তার মধ্যে ধরে রাখতে পারবে না এবং এই পার্টিকেলগুলো এমিট করে যাবে। বোঝা গিয়েছে? এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল দুর্বল কেন? কারণ নিউক্লিয়াস এবং এই নতুন ফর্ম যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো, এদের মধ্যে এমন বল কাজ করছে যে এই হাইলি এনার্জাইজ, অত্যন্ত গতিশক্তি সম্পন্ন এই পার্টিকেলগুলোকে নিউক্লিয়াসে ধরে রাখতে পারছে না, এরা এমিট করে যাচ্ছে, এমিট করছে। সুতরাং এটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, রাইট? আচ্ছা, তাহলে উইক নিউক্লিয়ার ফোর্স নিয়ে আলোচনা করে নেওয়া গেল ভালো করে। রেডিও অ্যাক্টিভ এমিশনের মাধ্যমে হয়। রেডিও অ্যাক্টিভ এমিশন বলতে বিটা প্লাস বিটা মাইনাস ডিকে, বিটা প্লাস বিটা মাইনাস এবং নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো এইরকম সাবঅ্যাটমিক পার্টিকেলের ওপরে কে কাজ করে, কাদের মধ্যে কাজ করে? নিউক্লিয়াস এবং এই বিটা প্লাস আর বিটা মাইনাসের উপরে কাজ হয়। নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো এগুলোকে ধরে নিলাম। তাহলে এদের মধ্যে কোন ফোর্স কাজ করছে? এদের মধ্যে কাজ করছে উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এই ফোর্স উইক। সুতরাং এই পার্টিকেলগুলো যাদের অত্যন্ত গতিশক্তি সম্পন্ন, এদের কাইনেটিক এনার্জি হচ্ছে ভেরি হাই, এরা নিউক্লিয়াসে ভেরি হাই, ফলে এই উইক ফোর্স এই পার্টিকেলগুলোকে নিউক্লিয়াসে বাইন্ড করে রাখতে পারে না, ফলে এরা এমিট হয়ে যায়। নো বাইন্ডিং, এক্সকিউজ মি, অ্যান্ড এমিট। ঠিক আছে। আচ্ছা, ফাইনালি আমরা 4 রকম ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে স্ট্রেংথের কম্প্যারিজন বলতে স্ট্রেংথের কম্প্যারিজন পড়বো, কোনটা উইক কোনটা স্ট্রং। তাহলে এটা খুব ভালো করে মনে রেখো। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সবচাইতে স্ট্রং। জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, মানে অত্যন্ত কম। দেন উইক নিউক্লিয়ার ফোর্স, তারপরে আসছে ইএম ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এবং তার চেয়ে অনেকখানি বেশি হচ্ছে আমার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এদের একটা আমরা কম্প্যারিজনের জন্য একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট দিচ্ছি। যদি ধরা যাক কোনো একটা কেসে নিউক্লিয়ার ডিস্টেন্সে দাঁড়িয়ে যদি 4টি ফোর্সই একসঙ্গে কাজ করে, তাহলে ধরা যাক যদি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স 1 ইউনিট হয়, রাইট, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হবে 1/100, 1/100 ইউনিটস। ঠিক আছে, 100 ভাগের 1 ভাগ স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের। উইক নিউক্লিয়ার ফোর্স হয় 1/10⁻7 ইউনিট, 10⁻7 ভাগের 1 ভাগ। এবং গ্র্যাভিটেশনাল ফোর্স খুবই কম, 1/10⁻, অলমোস্ট 38, অর্থাৎ 10⁻38 ভাগের 1 ভাগ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সুতরাং এটা বুঝতে পারছো, এটা অত্যন্ত উইক। উইক নিউক্লিয়ার ফোর্স কিন্তু সবচাইতে উইক নয়, সবচেয়ে উইক হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, এবার তোমাদেরকে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশানে জানাও। বলেছে যে ইফ অল 4 ফান্ডামেন্টাল ফোর্সেস আর অ্যাক্টিং ইন আ রেডিয়াস অফ 1 ফার্মি, 1 ফার্মি মানে হচ্ছে 10⁻15 মিটার নিউক্লিয়ার রেঞ্জ, তাহলে দুটো প্রোটন নিউট্রন এবং নিউট্রনের মধ্যে নেট ফোর্স কত কত কাজ করবে তাদের কম্প্যারিজন করো। দ্যাট ইজ, দিস ইজ এফ নেট, এটাও এফ নেট ফোর্স। দুটো প্রোটনের মধ্যে নেট ফোর্স, দুটো প্রোটন নিউট্রনের মধ্যে নেট ফোর্স, দুটো নিউট্রনের মধ্যে নেট ফোর্স, তাদের কম্প্যারিজন করতে হবে, কোনটা বড় কোনটা ছোট সেটা তোমাদেরকে বলতে হবে। এটা তোমরা কমেন্ট সেকশনে বলো। আর এর পরের ক্লাসে আমরা নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ল এই নিয়ে আলোচনা করব।